যেই রাঘব বোয়ালরা তাদের ছানাপোনা পাঠিয়ে চাঁদাবাজি করাবেন ঢাকা হাটের মধ্যে, আমি সংসদে দাঁড়াইয়া বিসমিল্লা বইলা প্রত্যেকের নাম প্রকাশ করে দিই। দাড়ি টুপি আর পাঞ্জাবির আড়ালে খুনি। 3 মাস আগেই ঢুকেছিল স্লিপার সেল। ওসমান হাদির ফোনের ভেতরেই কি আসল রহস্য? বিশ্বাস আর সরলতা, এ দুটিই কি কাল হলো শহীদ শরীফ ওসমান বিন হাদির? ইনকিলাব মঞ্চের কালচারাল সেন্টারে অবাধ যাতায়াত, সবাইকে বুকে টেনে নেওয়া, আর সেই সুযোগেই ভেতরে ঢুকে পড়েছিল একদল ঠান্ডা মাথার খুনি। না, তারা একদিনে আসেনি, তারা এসেছিল 3 মাস আগে থেকে। দাড়ি টুপি আর পাঞ্জাবির আড়ালে মিশে গিয়েছিল হাদির ঘনিষ্ঠ বলয়ে। আর হাদি, তিনি কিছুই বুঝতে পারেননি, অথবা বুঝতে দেওয়া হয়নি। আজ ইনকিলাব মঞ্চের অন্দরমহল থেকে বেরিয়ে এসেছে এক লোমহর্ষক তথ্য। খুনি ফয়সালের কানে দুল, হাতে ট্যাটু, তবুও সে কিভাবে হাদির এত কাছে পৌঁছালো? কেন হাদি নিজের অনুসারীদের বলেছিলেন ওদের ছবি তুলো না? ফোনের ভেতরেই কি লুকিয়ে আছে সেই ব্ল্যাঙ্ক চেক পাওয়া বিশ্বাসঘাতকের নাম? আজ আমরা উন্মোচন করব ওসমান হাদি হত্যার পেছনের সেই মাস্টার প্ল্যান, যা শুনলে আপনার রক্ত হিম হয়ে যাবে। হত্যাকাণ্ডের ঠিক আগের দিন, 4 তারিখ, ইনকিলাব কালচারাল সেন্টারে প্রথম পা রাখে খুনি ফয়সাল। কিন্তু তার এন্ট্রি ছিল খুবই অস্বাভাবিক। ইনকিলাব মঞ্চের এক সদস্য জানান, পরদিন 5 তারিখ দুদকের সামনে যখন হাদির সাথে ফয়সালকে দেখা যায়, তখন সবাই অবাক হয়েছিল। কারণ হাদি সাধারণত অপরিচিত কাউকে তার একেবারে পাশে বসাতেন না, কিন্তু ফয়সালের ক্ষেত্রে নিয়ম ছিল ভিন্ন। টিমের আরেক সদস্য সিয়ামের চোখ এড়ায়নি ফয়সালের সেই অদ্ভুত চেহারা, কানে দুল, হাতে ট্যাটু, কপালে কাটা দাগ। এ যেন ইনকিলাব মঞ্চের সংস্কৃতির সাথে সম্পূর্ণ বেমানান। সিয়াম সতর্ক করেছিলেন, ভাই, এর বডি ল্যাঙ্গুয়েজ তো সুবিধাজনক না। কিন্তু হাদি ছিলেন নির্বিকার। তিনি ফয়সালের সাথে কথা বলছিলেন স্বাভাবিকভাবেই। প্রশ্ন হলো, কে এই ফয়সাল? কার রেফারেন্সে সে হাদির এত কাছে পৌঁছালো? হত্যাকাণ্ডের পর সিসিটিভি ফুটেজ চেক করতেই বেরিয়ে এলো এক ভয়াবহ সত্য। ফয়সাল একা নয়, এই কিলিং মিশনের ছক কষা হয়েছিল আরও অনেক আগে। ফুটেজে দেখা যায়, ফয়সালের সাথে আসা একজন দাড়ি টুপি ও পাঞ্জাবি পরা ব্যক্তিকে গত 2 থেকে 3 মাস ধরেই ইনকিলাব সেন্টারে দেখা গেছে। মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের কারণে ইনকিলাব মঞ্চের সদস্যদের কাছে দাড়ি টুপি পরা লোকেরা সব সময়ই একটি সফট কর্নার বা বিশেষ সহানুভূতি পেত। আর এই সুযোগটি নিয়েছে ঘাতকরা। তারা ধার্মিক লেবাসে মিশে গিয়ে রেকি করেছে, পর্যবেক্ষণ করেছে প্রতিটি মুভমেন্ট। হাদি যখন ভাবছেন এরা তার শুভাকাঙ্ক্ষী, তখন তারা আসলে মাপছিল হাদির বুকের নিশানা। ইনকিলাব মঞ্চের সদস্যরা এখন নিশ্চিত, এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটি একটি সুপরিকল্পিত কিলিং মিশন, যার প্রস্তুতি চলছিল মাসের পর মাস ধরে। খুনিরা জানত হাদি কোথায় বসেন, কার সাথে কথা বলেন, এমনকি তার নিরাপত্তা ব্যবস্থার ফাঁকফোকরও তাদের মুখস্থ ছিল। 5 তারিখ, হত্যাকাণ্ডের দিন, খুনি ফয়সাল হাদির সাথে ঝিল মসজিদেও গিয়েছিল। ধারণা করা হচ্ছে সেদিনই হয়তো তারা গুলি করার চেষ্টা করেছিল। কিন্তু হাদির একটি অভ্যাস হয়তো সেদিন তাকে সাময়িকভাবে বাঁচিয়েছিল। হাদি বলতেন, আমি যেখানেই যাই লোক পেয়ে যাই, তোমরা অন্য মসজিদে যাও। ফলে সেদিন ফয়সাল সুযোগ পায়নি। কিন্তু লিফলেট বিতরণের সময় ঘটে এক রহস্যময় ঘটনা। ইনকিলাব মঞ্চের এক সদস্য যখন ছবি তুলতে যান, তখন খুনিরা বাধা দেয়। তারা বলে, ছবি তুললেন না। অবাক করা বিষয় হলো, হাদি নিজেও তখন বারণ করেন। তিনি বলেন, ওরা যখন না করতেছে ছবি তুইল না। কেন হাদি খুনিদের কথায় সায় দিলেন? এটি কি তার সরলতা, নাকি তিনি জানতেন এই লোকগুলো বিশেষ কারো পাঠানো? ইনকিলাব মঞ্চের সদস্যদের সন্দেহ, হয়তো এমন কেউ ফয়সালকে পরিচয় করিয়ে দিয়েছিল, যাকে হাদি অন্ধের মতো বিশ্বাস করতেন,
যার কারণে তিনি ভেবেছিলেন সিকিউরিটি বা প্রাইভেসি কারণে তারা ছবি তুলতে চাইছে না। কিন্তু সেই কেউটা কে? এই পুরো তদন্তের চাবি এখন দুটি মোবাইল ফোনের ভেতরে। শহীদ ওসমান হাদির ব্যবহৃত সেই দুটি ফোন এখন ডিবি পুলিশের হেফাজতে। ইনকিলাব মঞ্চের সদস্যরা আদালতে ফোন ফেরত চাইলেও তদন্তের স্বার্থে তা দেওয়া হয়নি। সদস্যরা বলছেন, হাদি কখনোই একা কোনো সিদ্ধান্ত নিতেন না। অন্তত ভাই, স্ত্রী বা ঘনিষ্ঠ 2 থেকে 4 জনকে জানাতেন। কিন্তু ফয়সালের ব্যাপারে তিনি কাউকে কিচ্ছু বলেননি। তাহলে কি ফোনের ভেতরেই আছে সেই মিসিং লিংক? এমন কেউ কি আছে যাকে হাদি ব্ল্যাঙ্ক চেক বা নিঃশর্ত বিশ্বাস দিতেন, যার কথায় তিনি ফয়সালকে কাছে টেনে নিয়েছিলেন? ফরেনসিক রিপোর্ট কি বের করতে পারবে সেই আড়ালের বিশ্বাসঘাতককে? নাকি ফোনের ডাটা গায়েব করে ফেলা হবে? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। ইনকিলাব মঞ্চের আশঙ্কা, তদন্ত যত গভীর হবে ততই বেরিয়ে আসবে থলের বিড়াল। ইনকিলাব কালচারাল সেন্টার হাদির স্বপ্নের জায়গা। তিনি একে বানিয়েছিলেন পাবলিক লাইব্রেরির মতো উন্মুক্ত। ধনী গরিবের কোনো ভেদাভেদ ছিল না সেখানে। নিম্নবিত্ত বা উচ্চবিত্ত সবাইকে তিনি বুকে টেনে নিতেন। আর তার এই উদারতাই হয়ে উঠল তার নিরাপত্তার সবচেয়ে বড় ছিদ্র। যে দরজা সবার জন্য খোলা, সেই দরজা দিয়েই ঢুকে পড়েছিল মৃত্যু। হাদির মিশুক স্বভাব তাকে মানুষের নেতা বানিয়েছিল ঠিকই, কিন্তু সেই স্বভাবই তাকে করে তুলেছিল অরক্ষিত। আজ হাদি নেই, কিন্তু তার সেই কালচারাল সেন্টারের প্রতিটি ধূলিকণায় মিশে আছে তার রক্ত আর বিশ্বাসভঙ্গের দীর্ঘশ্বাস। আমাদেরকে গুলি করার আগ পর্যন্ত কোনো কিছুতে আমাদের গায়ে লাগে না। যতক্ষণ না পর্যন্ত বুকে বা মাথায় গুলি চলবে ততক্ষণ পর্যন্ত আমরা কোনো স্ট্রাগল মনে করি না, এবং এক্সট্রা কোনো সিকিউরিটি লাগবে না। শুধু আমাদেরকে যদি কেউ গুলি করে মেরে ফেলে তাকে যেন ধরে বিচার করা হয়। দাড়ি টুপি আর পাঞ্জাবির আড়ালের সেই রেকি করা লোকগুলো কারা? ফয়সালের গডফাদার কে? আর ফোনের ওপাশের সেই অদৃশ্য সুতো কার হাতে? ইনকিলাব মঞ্চ আজ বিচার চায়। তারা চায় হাদির হত্যাকারীদের পাশাপাশি সেই মাস্টারমাইন্ডদের মুখোশ উন্মোচন করতে, যারা 3 মাস ধরে এই ছক কষেছিল। আদালত কি পারবে ফোনের রহস্য ভেদ করতে? নাকি হাদি হত্যাকাণ্ড হারিয়ে যাবে ফাইলের স্তূপে? চোখ রাখুন আমাদের পর্দায়। ইনকিলাব মঞ্চের প্রতিটি আপডেট এবং এই হত্যাকাণ্ডের গভীরে আমরাই পৌঁছাবো সবার আগে। এতক্ষণ দেখছিলেন ইকো অফ বাংলাদেশ। প্রতিদিনের এমন নিউজ আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, সেই সাথে অন করে রাখুন বেল আইকন।